পেহেলগাঁওতে আজকে আমাদের দ্বিতীয় সকাল। তবে আজকে আর পেহেলগাঁও নয়, আজকে আমরা যাব গুলমার্গে। পেহেলগাঁও থেকে গুলমার্গ যেতে গেলে শ্রীনগরের উপর দিয়ে যেতে হবে। তো পেহেলগাঁও থেকে শ্রীনগর 100 কিলোমিটার, শ্রীনগর থেকে গুলমার্গ হচ্ছে 50 কিলোমিটার, তো টোটাল 150 কিলোমিটার। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আজকে গুলমার্গে আমাদের গন্ডোলা রাইড আছে, তার টাইম স্লট দেওয়া আছে 1:30টায়, টিকিট আগে থেকেই বুক আছে। এই যে এই পাহাড়ি নদীটা, যেটা ধরে আমাদের পেহেলগাঁও আসা হয়েছিল, আজকে সেটা ধরেই আজকে আমরা বিদায় নিচ্ছি। এই নদীটার জলের রঙটা অদ্ভুত সুন্দর, আর চারিদিকের যেই ঝাউবন, তার মাঝখানে এই নদীটা বয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। আমরা যে সময় কাশ্মীরে এসেছি এই সময়টা হচ্ছে এখন বসন্তকাল। এই সময় নানা রকম ফুল ফুটে কাশ্মীরের মধ্যে। তবে কাশ্মীর কখনোই মানুষকে নিরাশ করে না, সে যে সময়ই আসুক। বসন্তে একরকম, গ্রীষ্মে একরকম, শীতে একরকম, বর্ষায় একরকম। তবে সব থেকে বেশি ভালো লাগে এই বসন্তকালে, কারণ চারিদিকে নানা রকম রং বেরঙের ফুল ফুটে থাকে, তো তাই। এই কাশ্মীরে চাষাবাদ বলতে এই আপেল, নাশপাতি, বাদাম, আর এই কিছুটা সর্ষে আর ধান আর স্যাফরন। এছাড়া কাশ্মীরে আর কিছুই চাষ হয় না, সবই যা আসে বাইরে থেকেই আসে। এই যে দুপাশের এই জমিগুলো দেখছেন, এগুলোতে সব কিন্তু স্যাফরন চাষ হয়েছে। হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না, কারণ এখনও সেইভাবে ফুল ফোটেনি, কিন্তু এই জমিগুলোর দাম অনেক। কারণ এই জমিগুলোতে তো সোনার চাষ হয় না হিসেব মতো, কারণ স্যাফরনের তো দাম অনেক, তো এই জমিগুলোর ভ্যালুও অনেক। কাশ্মীরে এক রকমের ধানের চাষ হয় শুনেছি, আর পাওয়া যায় মাছ, কাশ্মীরি ফিশ। এখানে ওটাকে অনেকে ট্রাউট ফিশও বলছে। খেয়ে দেখেছি, খুব সুন্দর খেতে। আমাদের ওই দেশে রুই কাতলার যেমন একটা স্বাদ, ঠিক সেরকম, কাঁটা নেই তবে। দূরে পাহাড়গুলো একদম সাদা সাদা চূড়ো। এই নাশপাতি গাছের ফুলগুলো আবার একদম ধপধপে সাদা তুলোর মতো, ওই যে দেখুন। আপেলের ফুলগুলোতে একটু লাল সাদা মিক্সড আছে, আর বাদাম গাছের ফুলগুলো হচ্ছে একদম ডিপ গোলাপি রঙের। প্রত্যেকটা বাড়িতেই আপেল গাছ, নাশপাতি গাছ, বাদাম গাছ, কি সুন্দর লাগবে বলুন তো যদি একটা ঘরে আপেল গজায়। 370 ধারা তুলে দেওয়ার পরে কাশ্মীরে নাকি জমির দাম অনেক বেড়েছে, কারণ এখন তো মানুষজন এখানে জমি কিনতেও পারবে। ওই দূরে ওগুলো কাশ্মীরি গ্রাম দেখা যাচ্ছে, যে ছোট ছোট টিনের ঘরগুলো, ওগুলো সবটাই কাশ্মীরি গ্রাম। এই যে এই যে দেখুন কাশ্মীরি গ্রাম, কত সুন্দর লাগছে, পুরো ছবির মতো সুন্দর। গুলমার্গে আমাদের একদিন স্টে করলে ভালো হতো, কারণ দূরত্ব অনেকটাই হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে আজকে স্টে নেই, আমরা আবার ফিরে যাব শ্রীনগরে। তো শ্রীনগরে গোল্ডেন লিফে আজকে আমরা আবার রাতে থাকবো, আর কালকে বেরোবো সোনমার্গের উদ্দেশ্যে। মোটামুটি পৌঁছেই গেছি গুলমার্গ, আর একটু যেতে হবে হয়তো। এই যে এক এক জায়গায় গাড়ি থামিয়ে সবাই বেশ ছবি টবি তুলছে। এখানেও দেখুন বরফ আছে, কিছুটা গলেছে, কিছুটা আছে।
দূরে ওই পাহাড়গুলো দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা এবার গুলমার্গ পৌঁছে গেছি। এখানে আমরা গাড়িটাকে রেখে আমাদেরকে কিছুটা হাঁটতে হবে গন্ডোলা রাইডের জন্য। প্রায় ধরুন যেখানে আপনি গাড়িটাকে রাখবেন সেখান থেকে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার মতো আপনাদেরকে হাঁটতে হবে। এখানে অনেকে গাড়ি করে বা বাইক করে নিয়ে যাচ্ছে, তবে তার কিন্তু প্রয়োজন নেই। আপনি একটা শু নিয়ে নেবেন বরফের জন্য, ব্যাস ওটাতেই আপনার কাজ হয়ে যাবে। এই যে এই ঘরগুলো দেখছেন, এগুলোই অ্যাকচুয়ালি হোটেল থাকার জন্য। এগুলোর অর্ধেকটা তো বরফেই ঢেকে আছে যা দেখছি। কি সুন্দর লাগছে দেখুন, সকালবেলায় উঠে যদি দরজা খোলেন কি সুন্দর দৃশ্য আপনি সামনে দেখতে পারবে দেখুন। এখানে একটা খাবারের দোকান আছে, খাবারের দামও সাংঘাতিক এখানে। যাই হোক, আমরা মোটামুটি পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে গিয়েই মাথায় হাত। সে যে কী লম্বা লাইন ওই গন্ডোলা রাইডের জন্য, সে বলে বোঝানোরই নয়। প্রায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, এবং লাইন তো শেষই হয় না। দূরে দেখতে পাচ্ছেন কোথা থেকে লাইনটা পড়েছে। এখানে কিছু বাঙালি ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, তারা মেদিনীপুর থেকে এসেছে। এই যে দেখুন, ঢুকলাম বটে সিকিউরিটি চেকের পর, এখানেও দেখুন লাইন কতটা। এখানেও প্রায় 1/2 ঘন্টা আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে। এই যে এরা সবাই বাঙালি, এবং বাঙালিই বেশি। ওখানে তো একজন কাশ্মীরি ভদ্রলোক আমাকে জিজ্ঞাসাই করে বসলেন যে আপনি ঝালমুড়ি খাবেন। অদ্ভুত ব্যাপার, তারা নাকি ঝালমুড়িও বানাতে শিখে গেছে। লাইন আর শেষই হয় না। মাঝে মাঝে চেয়ার টেয়ার সব পেতে রেখেছে, বয়স্ক মহিলারা আছে যারা বসতে পারবেন তার জন্য। এই যে বিদেশ থেকে অনেকে এসছে, দেখতে পাচ্ছেন এদেরকে। এই যে এটাই হচ্ছে কেবল কার। এই যে এবার আমাদের টার্ন এসছে। এক একটা কেবল কারে 6 জন মতো বসতে পারবে। কেবল কারগুলো কিন্তু মানে রিভলভিং কন্ডিশনেই আছে, আপনাকে সেই অবস্থাতেই উঠতে হবে, তবে স্পিড কম আছে, আপনারা উঠতে পারবেন। এই যে আমরা এগিয়ে যাচ্ছি কেবল কারে চাপবো বলে। ঘটনাচক্রে ওই ভদ্রলোকগুলো, মানে ওই বাঙালি ভদ্রলোকগুলোর সঙ্গেই আমরা বসেছিলাম, যা হয় আর কি। যেখানে গেলে যেরকম আমরা মানুষ, সেরকম মানুষকেই আমরা পেয়ে যাই খুঁজে। এবং বাইরে গেলে একটা বাঙালিকে পেলে মনে হয় যেন আমাদের পাশের বাড়িতেই থাকে। এই যে এইভাবে উঠতে হবে। মোটামুটি আমরা উঠে পড়েছি। এই যে এই 3 জন মেদিনীপুর থেকে এসছেন, আর আমরা 2 জন, টোটাল 5 জন আমরা বসেছিলাম। ভয়ও লাগছিল ভীষণ, দুকা দুকা করে কোনো রকমে বেরোলাম আর কি। এই যে এই কেবল কারে করে আমরা এবার ওপর দিকে উঠবো ফেজ 1-এ। সেখানে টিকিট হচ্ছে 800 টাকা করে পার হেড। এই ফেজ 1 থেকে আবার ফেজ 2-তে যেতে গেলে আপনাকে 1000 টাকা টিকিট কেটে যেতে হবে। তবে ফেজ 2-র উচ্চতাটা অনেকটাই বেশি, তো সেখানে অক্সিজেনের কিন্তু প্রবলেম হতে পারে। তাই আমরা সেখানে রিস্ক নিইনি, কারণ ফেজ 2-তে মানে সেখানে শুধু বরফই দেখার আছে, সেখানে আর কিছু সেরকম নেই। তবে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু যাই হোক রিস্ক নিইনি। এখন ওখানে কিছু যদি অক্সিজেনের সমস্যা হয়, তো সেই জন্য আমরা রিস্কটা নিইনি। ওই দূরে পাহাড়টা দেখুন, ওখানে কেমন একটা সূর্যের আলো পড়ে যেন কীরকম সিলভার কালার হয়ে গেছে। এই যে মোটামুটি যেখানে চেপেছিলাম সেখান থেকে এই ফেজ 1-এ যেতে আমাদের 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছিল। তবে লম্বা লাইন ঠেলে যাওয়াটা কিন্তু বেশ কষ্টকর এবং বিরক্তিকর। কিন্তু তারপরে যাওয়ার পরে যখন দেখবেন একটা অদ্ভুত সুন্দর দৃশ্য আপনার জন্য অপেক্ষা করছে, তখন এই ক্লান্তিটা আপনি অনেকটাই ভুলে যাবেন। এই যে আমরা চলেই এসেছি, ওই ওপরে ওইখানটাতেই আমাদেরকে নামিয়ে দেবে।
চারিদিকে দৃশ্যটা অদ্ভুত সুন্দর ছিল। কোন দিকে তাকাই আর কোন দিকে না তাকাই, ঘাটটাকে যদি 360 ডিগ্রি ঘোরাতে পারতাম ভালো হতো। এই যে পৌঁছে গেছি ফেজ 1-এ। এই যে দেখুন, উপরের পাহাড়গুলোতে সূর্যের আলো পড়েছে, পুরো একদম সিলভার কালারের মতো চকচক করছে। এখানে জানেন বেশ রোদটা আসছে যখন, তখন গরম গরমই লাগছে, বরফের মধ্যে দাঁড়িয়ে ঘামছি, কারণ ভেতরে এতগুলো সোয়েটার পরেছি, তারপর আবার থার্মাল পরেছি, তো গরমই লাগছিল বলতে গেলে। আমরা এখানেও কোনো শু নিইনি, কিন্তু নিতে হতো আর কি, নিলে ভালো হতো। আসলে যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে গাইড, সে বলেছে যে এখানে শু না নিলেও চলবে, অসুবিধা নেই। যে দেখুন চারিদিকে পাহাড় আর পাহাড়, পুরো সাদা সাদা পাহাড়, সাদা চাদরে মোড়া পাহাড়। এখানে কিন্তু আপনি হেলিকপ্টারে করেও আসতে পারেন, কিন্তু তার খরচ অনেকটাই বেশি। হেলিকপ্টারে করে এলে হয়তো আপনাকে অতটা লাইনে দাঁড়াতে হবে না। শুধু তো আসার জন্য নয়, আবার ফেরার জন্যও লম্বা লাইন, সেটাও প্রায় 2-2.5 ঘন্টা লাইন দিতে হচ্ছে। এটাই যা বিরক্তিকর আর কি। এই যে আমরা আবার ফিরছি নিচে, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে। এই সময়টা প্রায় 5টা 5:30 বেজে গেছিলো, তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল। এই যে নেমে গেছি, এবার আমরা ফিরছি। এই যে এই নদীটা দেখছেন, এটা হচ্ছে ঝিলাম নদী। এই নদীটা পুরো পাকিস্তানের ওপর দিয়ে গেছে। এই যে দিকটাতে গেলে পাকিস্তান যাওয়া যায়। হোটেলে ফিরে গেছি, এরপরে আমরা হোটেলে ডিনার করে আজকের মতো এখানে ইতি টানলাম আমাদের জার্নির। আবার কালকে গুলমার্গের উদ্দেশ্যে যাব, সোনমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ তো ঘুরেই এলাম। খাবার দাবার এখানে ওই একই, চিকেন আর বিভিন্ন রকমের সবজি, রুটি, ভাত, স্যালাড, স্যুপ,